আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম। রাত্রি শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করছেন সংসদ নির্বাচনের প্রার্থীরা। সরগরম রিটার্নিং অফিসারের কার্যালয়, কাল থেকে ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই বাছাই। ফেনী ১ আসনে খালেদা জিয়া ও ঢাকা ১৭তে তারেক রহমানের মনোনয়ন দাখিল। দীর্ঘদিন পর মানুষ ভোটাধিকার ফিরে পাচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিজিবির সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে কঠোর নজরদারি বাড়ানোর তাগিদ। নিজের দল এনডিএম ছেড়ে বিএনপিতে যোগ দেওয়ার ব্যাখ্যা দিলেন ববি হাজ্জাজ। মান্নাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার নির্দেশ আদালতের। এবং মাদক ও যানজট মুক্ত নিরাপদ উত্তরা গড়ার প্রতিশ্রুতি বিএনপির এসএম জাহাঙ্গীরের। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার জামায়াত প্রার্থীর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। এতে সরগরম হয়ে উঠেছে রিটার্নিং অফিসারের কার্যালয়। ঢাকা মহানগরী ১৩টি আসনের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করছেন সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। সেখানে ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন দলের নেতাকর্মীরা। ঢাকা ১৪ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতের প্রার্থী ব্যারিস্টার আহমেদ বিন কাশেম। ঢাকা ৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী। ঢাকা ৭ আসনে জাতীয় পার্টির প্রার্থী হাজী সাইফুদ্দিন খান মিলন মনোনয়নপত্র জমা দেন। বিএনপি, জামায়াত, এনসিপি প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র হয়েও অনেকে মনোনয়নপত্র দাখিল করছেন। নির্বাচনে ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রার্থীদের অনেকে। রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। যাচাই বাছাই শুরু হবে কাল থেকে, চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। দীর্ঘ ১৭ বছর যে নেতাকে দেশের বাইরে রাখা হয়েছিল, আমরা বিশ্বাস করি যে এই নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটে, জনগণের ভোটে তিনি দল মত নির্বিশেষে সকলের ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সরকার প্রধান হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে। 14 নির্বাচন জাতীয় পার্টি অংশ নেয়নি। আমাদের পার্টির চেয়ারম্যান মহাসচিব আশঙ্কা বোধ করেছেন যে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে এবং নির্বাচনের আগে প্রার্থীদের নিরাপত্তা কতটা থাকবে। আমাদের সমঝোতা থাকবে এবং সমঝোতা আমরা করে, আমাদের ভিতরে বিরোধ নাই। আমরা ইনশাআল্লাহ জাতিকে একটা সুন্দর রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র উপহার দিতে চাই। এদিকে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহমেদ চৌধুরী জানিয়েছেন, নির্বাচনের নিরাপত্তা নিয়ে বড় ধরনের ঝুঁকি নেই। প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। যেটা হচ্ছে নিরাপত্তার খুব বেশি ঝুঁকি আছে এখন পর্যন্ত আমরা মনে করছি না, এবং আমরা আচরণবিধির স্পেশালি আজকের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা বলেছি যে নির্বাচন নমিনেশন সাবমিশনের সময় যে আচরণবিধিগুলো মানতে হয় সেটি যাতে তারা অনুসরণ করেন, এবং অন্যান্য বিষয়ে তো আমরা সময় সময় ইনস্ট্রাকশন দিচ্ছি এবং নির্বাচন কমিশন থেকেও তাদেরকে বিভিন্ন সময় ব্রিফ করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে সেগুনবাগিচায় ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন সহকর্মী একরামুল হক সায়েম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সায়েম, হেভিওয়েট প্রার্থীদের মধ্যে এখন পর্যন্ত কারা কারা মনোনয়ন দাখিল করেছেন, এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। রাত্রি আপনি সংবাদে যেমনটা বলছিলেন যে অনেকে মনোনয়নপত্র এরই মধ্যে জমা দিয়েছেন এবং শেষ দিনে কেউ কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখানে কিছুক্ষণ আগে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, তিনি ঢাকা ১২ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এবং তিনি একই সাথে বিএনপির যে নির্বাচনী জোট সেই জোটের সমর্থন পেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তিনি আশা করছেন যে বিএনপি থেকে তাকে যেমন সমর্থন দেওয়া হয়েছে এবং বিএনপির সেই আসনের সমর্থক নেতাকর্মীরা তারা সবাই তার সাথে ভোটের মাঠে থাকবে এবং তার পক্ষে কাজ করবে। এবং আজকে এই শেষ দিনে কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয় বেশ সরগরম হয়ে উঠেছে প্রার্থীদের। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এক একজন করে প্রার্থী আসছেন, বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন এবং স্বতন্ত্র প্রার্থীরাও এসে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। তবে সকাল থেকে যেরকম সরগরমটা ছিল দিন বাড়ার সাথে সাথে সেই সরগরম কিন্তু বাড়তে শুরু করেছে। আপনি জানেন যে বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে হবে এবং এই সময়ের মধ্যেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ভেতরে যারা আসতে পারবেন তারা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এবং আপনি দেখছেন যে এখানে এক এক করে এখন ইসলামী আন্দোলনের প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া করছেন এবং এই মনোনয়নপত্র প্রস্তুত করা এটা কিন্তু বিশাল প্রস্তুতির একটা বিষয়। অনেকে হয়তো সে সিদ্ধান্ত একটু পরে নিয়েছেন, কারণ আপনি জানেন যে নির্বাচনী যে জোটগুলো হয়েছে সেই জোটগুলোর আসন বন্টন এখনো পর্যন্ত কোনো ক্ষেত্রে চূড়ান্ত হয়নি এবং কিছু ক্ষেত্রে শেষ মুহূর্তে চূড়ান্ত হয়েছে। সেক্ষেত্রে যারা কেউ আগে থেকে নির্বাচনী মাঠে ছিলেন, কেউ সরেও দাঁড়িয়েছেন এবং নতুন করে কেউ আবার প্রার্থীও হয়েছেন। সেক্ষেত্রে এই মনোনয়ন ফর্ম প্রস্তুত করে নেওয়া, মনোনয়ন ফর্মের যে বিষয়গুলো তার আর্থিক বিবরণ, তার সম্পদের বিবরণ এবং প্রস্তাবক সমর্থকদের নাম, স্বাক্ষর, এই বিষয়গুলো দেওয়া, সাথে আনুষঙ্গিক যে কাগজপত্রগুলো সেগুলো দেওয়া, এগুলো বড় ধরনের একটা প্রস্তুতির বিষয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে কিন্তু প্রার্থীদের ভিড় এখানে কিন্তু বাড়ছে এবং আমাদের মনে হচ্ছে যে 5টার পরেও কিন্তু এখানকার কার্যক্রম হয়তো রিটার্নিং কর্মকর্তাকে চালাতে হবে, কারণ তিনি বলেছেন যে 5টার মধ্যে যারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই যেখানে মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে সেখানে যদি থাকে তাহলে তারা যে যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে মনোনয়নপত্রগুলো গ্রহণ করছেন সেক্ষেত্রে 5টার পরে হলেও সেই প্রক্রিয়া ওনারা চালিয়ে যাবেন। এখানে মূলত সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছে আসন ভিত্তিক, তাদের কাছে প্রথমে প্রার্থীরা মনোনয়নপত্র নিয়ে যাচ্ছেন, সেখানে যাচাই বাছাই করে ফাইনালি রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র গ্রহণ করছেন। আপনি জানেন যে ঢাকার 13টি আসনের প্রার্থীরা এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় অর্থাৎ ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। ঢাকা মহানগরীর 2টি আসনের মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনে, সেখানে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তিনি রিটার্নিং কর্মকর্তা হিসেবে কাজ করছেন। একই সাথে ঢাকা জেলার যে 5টি আসন, সেই 5টি আসনের মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে। আমরা এই মনোনয়নপত্র জমা কেন্দ্রিক বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। পরবর্তী সংবাদেও আপনাকে সবশেষ খবর জানাতে পারবো। রাত্রি সায়েম, ধন্যবাদ আপনাকে। দর্শক, সেগুনবাগিচায় ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী একরামুল হক সায়েম। আমরা এখন চলে যাচ্ছি পরের সংবাদে। এদিকে ফেনী 1 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিলের জেলার স্থানীয় নেতারা। মনোনয়ন দাখিলের শেষ দিনে সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার মনোনয়নপত্র দাখিল করা হয়। এদিকে সকালে ঠাকুরগাঁও আসনে মনোনয়নপত্র জমা দিয়ে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে একথা বলছিলেন। দলীয় মনোনয়ন দেওয়ায় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, এই আসনে নির্বাচিত হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নতি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের সমস্যা সমাধান সহ ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়নের কাজ করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা যারা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাকে আবার এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছে। আমরা আগামী নির্বাচনে জনগণের কাছে, এই এলাকার জনগণের কাছে আমার আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে এই অঞ্চলে পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন এখনও সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করার জন্য আমাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দেন যেন আমরা সেইভাবে কাজ করতে পারি।
দেশের মধ্যে অপরাধ করে কেউ যাতে সীমান্ত দিয়ে পার হতে না পারে সেজন্য স্পর্শকাতর এলাকাগুলোতে কঠোর নজরদারি রাখার তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবি দিবস উপলক্ষে সদস্যদের কাজের স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে সীমান্তে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে ভূমিকা রাখায় বর্ডার গার্ড বাংলাদেশ পদক, রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক, বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা এবং রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা সহ 28 জনকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়। পদক প্রদান শেষে বিজিবির খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারদের সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে বক্তব্যে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিজিবি সদস্যদের সহায়তা চান। এছাড়া সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যদের কঠোর ও কৌশলী হওয়ার পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, তবে সীমান্ত দিয়ে দেশে অস্ত্র ঢুকছে এবং ফ্যাসিস্টরা নির্বাচন বাধা দেওয়ার চেষ্টা করছে। প্রায় 35,000 সদস্য এই ইলেকশনের সময় নিয়োজিত থাকবে এবং যে 2-4টা যে অস্ত্রদের ঢুকতেছে না তা না, এবং ঢুকতেছে এবং এগুলি কিন্তু ধরা হচ্ছে। ডেইলি দেখবেন যে ধরা হচ্ছে, এই 1-2টা করে কিন্তু ডেইলি, একদিন 5টা বিদেশি পিস্তলও কিন্তু ধরা হয়েছে। মানে কোনো রকমের কোথাও ছাড় দেওয়া হচ্ছে না। কৌশলগত কারণে এনডিএম থেকে পদত্যাগ করে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন ঢাকা 13 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ। সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের ইটিআই ভবনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি একথা বলেন। গভীর রাতে ষড়যন্ত্র করে আরপিও সংশোধন করার কারণেই নিজের দল থেকে পদত্যাগ করে বিএনপির প্রতীকে নির্বাচন করতে হচ্ছে বলেও মন্তব্য করেন ববি হাজ্জাজ। নির্বাচনের নিরাপত্তা নিয়ে এখনো শঙ্কা কাটেনি উল্লেখ করে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশের মানুষের মধ্যেও এক ধরনের অস্থিরতা কাজ করছে। আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র প্রচেষ্টা হয়েছে, যেখানে আরপিওতে নিশিরাতের ভিতরে হঠাৎ করে বদল আনা হয়েছে, যার জন্য আমরা এক মার্কায় জোটে সবাই যেতে পারবো না। সো সেটা মোকাবেলা করবার জন্য এগেন স্ট্র্যাটেজিক মানে কৌশলগত কারণে আমরা নির্বাচনী মার্কা ধানের শীষ নিয়ে নির্বাচনে যাচ্ছি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন চেম্বার জাজ আদালত। সকালে আপিল বিভাগে চেম্বার বিচারপতি রেজাউল হকের আদালত এই আদেশ দেয়। ফলে বগুড়া 2 আসন থেকে তার নির্বাচন করতে আর কোনো বাধা রইল না। এর আগে গত বুধবার বিচারপতি বজলুর রহমান ও বিচারপতি মঞ্জুর আলমের দ্বৈত বেঞ্চে ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন করেন মান্না। সেদিন হাইকোর্ট তার রিট খারিজ করে দেওয়ায় পরবর্তীতে চেম্বার আদালতে আপিল করেন তিনি। আজকে যে আদেশ হয়েছে সেটা হচ্ছে যেন মান্না সাহেবকে ঋণখেলাপি হিসেবে বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে প্রদর্শন না করা হয়। সুতরাং মান্না সাহেবের আগামী ইলেকশন, এই যে ইলেকশন আসছে সেখানে তার প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। নির্বাচিত হলে মাদক ও যানজটমুক্ত নিরাপদ উত্তরা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা 18 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন। এই আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক বলেন, তাদের দল ক্ষমতায় এলে কোনো মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 18 আসন ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মিজান শাহজাহান। উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ বিমানবন্দর ও ভাটারা থানার একাংশের সমন্বয়ে সংসদীয় আসন ঢাকা 18। এই আসনে বিএনপির প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। 17 বছর আমরা যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, কাজে আমরা যখন নির্বাচনমুখী হই, আমরা যখন নির্বাচনের কথা আসে, কারণ এই গত 3টা নির্বাচনে তো জনগণ ভোট দিতে পারেনি, তারা ভুগ পেতে আছে আশায় যে তারা ভোট দিতে পারবে এইবার, আর এবং তাদের মনের পছন্দনীয় মার্কা সামনে আছে, ধানের শীষ সামনে আছে। কাজেই আমরা জনগণ থেকে অনেক ভালো সাড়া পাচ্ছি। ভোটারদের সঙ্গে নিয়মিত জনসংযোগ করছেন জামাতের প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর ইচ্ছায় এবং মানুষের ভালোবাসায় যদি সুযোগ পায়, তারা সরকার গঠন করতে পারে, তাহলে আমরা আমাদের প্রতিশ্রুতি রাখবো ইনশাআল্লাহ। এই আসনে এনসিপি থেকে শাপলাকলি প্রতীকে লড়ছেন দলটির মুখ্য সমন্বয়ক
নাসিরউদ্দিন পাটোয়ারি। উত্তরায় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার পর আশপাশে গড়ে ওঠা সুউচ্চ ভবন নিয়ে আতঙ্কিত স্থানীয়রা। ঢাকা 18 আসনটি নানা কারণে গুরুত্বপূর্ণ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কারণে এটি যেমন বিশ্বের প্রবেশদ্বার, একই সাথে এখানে 27টি জেলার লোকজন এই আসনের ভিতর দিয়েই তারা ঢাকায় প্রবেশ করে। এ কারণে এখানকার ভোটাররা বলছেন যে দেশি বিদেশি সমস্ত পর্যটকদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে আগামী দিনের সংসদ সদস্যকে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, উত্তরা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর 3 সদর আসনে বইছে নির্বাচনী হাওয়া। অনানুষ্ঠানিক গণসংযোগ আর প্রচারণা চালাতে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজ উদ্দিন রবিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। লক্ষ্মীপুর 3 আসনে 1986 সালে জাতীয় পার্টি এবং 1991 থেকে 2008 পর্যন্ত বিএনপি প্রতিনিধিত্ব করে। 2014 থেকে একতরফা নির্বাচনে আওয়ামী লীগের দখলে চলে যায় এই আসন। এবার সেই আসনগুলো পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। লক্ষ্মীপুর 3 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। জানান, নির্বাচিত হলে কৃষিভিত্তিক শিল্পনগরী এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন তিনি। আমার যে পরিকল্পনা সেটা হলো কৃষিভিত্তিক অর্থনৈতিক যে জোন যদি আমি গড়ে তুলতে পারি তাহলে আমি লক্ষ্মীপুরকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারবো। এজন্য আমার একটা স্লোগান যে কৃষিভিত্তিক অর্থনীতি লক্ষ্মীপুরের সমৃদ্ধি। পরিবর্তনের বার্তা দিয়ে নতুন মুখ নিয়ে আসনটির দখল নিতে চায় জামায়াত। ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। তরুণ প্রজন্ম, বিশেষ করে নারীরা, ভোটাররা এবার খুবই সচেতন এবং আমি বেশি আশাবাদী এই জন্য আমাদের তরুণ ভোটার অনেক। তরুণ ভোটাররা ইতিমধ্যেই একটা এক্সাম্পল ইউনিভার্সিটিগুলোতে তারা সেট করে ফেলেছে। সেই জায়গা থেকে আমি আশাবাদী যে এবার ইনসাফের বিজয় হবে, জনগণের বিজয় হবে। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিমও হাত পাখা নিয়ে লড়ছেন ভোটের মাঠে। যদি সুষ্ঠু নির্বাচন হয় ইনশাল্লাহ ইসলামী আন্দোলন জয় লাভ করবে, যেহেতু সবাই হাত পাখাকে ভালোবাসে। ইসলামী আন্দোলন সবাই একটা পরিবর্তন চায়। তবে ভোটাররা বলছেন, মাদক সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার পাশাপাশি নারী অধিকার, শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নে কাজ করবে এমন কাউকেই চান তারা। আমরা চাই একজন সৎ ব্যক্তিকে লক্ষ্মীপুর সদর 3 আসনে এমপি হিসেবে। আগামী দিনে যে প্রার্থী সন্ত্রাস দমনের ভূমিকা রাখবে আমরা সেই প্রার্থীকে বেছে নেব। এমন একজন লোকে চাই যিনি গণমানুষের সাথে সম্পৃক্ত থাকবে এবং আমাদের উন্নয়ন ঘটাবে। 12টি ইউনিয়ন ও একটি পৌরসভার সমন্বয়ে লক্ষ্মীপুর 3 আসনে মোট ভোটার 4,42,498 জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সালাম স্টিল ভোটের গাড়ির আরো খবর থাকছে সংবাদের পরের অংশে। ধর্ম অবমাননার অভিযোগ থাকলে দেশের প্রচলিত আইনে বিচার হবে, কিন্তু কোনো অজুহাতে মানুষ পিটিয়ে গ্রহণযোগ্য নয়। এমন ঘটনা নিন্দনীয় বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। রংপুরে জেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। কেউ যদি ধর্ম অবমাননা করে থাকে, করতে পারে, ফেসবুক ওপেন প্ল্যাটফর্ম করে, তার জন্য আমাদের তো নির্ধারিত আইন আছে, সরকার আছে, ল এনফোর্সমেন্ট এজেন্সিস আছে, জাস্টিসরা আছেন, তার বিচার হবে তিনি তো করে থাকেন। কিন্তু এটার একটা অজুহাত তোলে কোনো মানুষকে পিটিয়ে মারা এবং তাকে পুড়িয়ে ফেলা, এটা একটা জঘন্যতম কাজ। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। কুমিল্লায় 11টি আসনের প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সকালে কুমিল্লা 1 আসনের বিএনপি প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। কুমিল্লার 11টি আসনে 139টি মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা।
তাদের মধ্যে বিএনপির 31 জন, জামায়াতে ইসলামীর 12 জন, এনসিপির 2 জন ও স্বতন্ত্র 22 জন রয়েছেন। নোয়াখালীর চাটখিল সোনাইমুড়ি 1 আসন আংশিক থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন। স্থানীয় বিএনপির নেতারা এ সময় উপস্থিত ছিলেন। হবিগঞ্জে জেলার প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরিফিনের নিকট মনোনয়নপত্র জমা দেন হবিগঞ্জ 3 আসনের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক GK গৌস। এরপরই মনোনয়নপত্র জমা দেন হবিগঞ্জ 1 আসনের প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া। হবিগঞ্জ 2 মনোনয়নপত্র জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার সাখাওয়াত হাসান জীবন। এছাড়া ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী এবং গণ অধিকার পরিষদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেনের শেষ দিনে রাঙামাটিতে 6 প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে 299 নম্বর পার্বত্য রাঙামাটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এবং 10 দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুখতার আহমেদ রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর 2, ঝিকরগাছা, চৌগাছা আসনে মনোনয়নপত্র দাখিল করেছে জামায়াতে মনোনীত প্রার্থী ডাক্তার মুসলে উদ্দিন ফরিদ। ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোসাম্মদ রনি খাতুনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের আসন পরিচালক অধ্যাপক জয়নাল আবেদিন, চৌগাছা উপজেলা আমির মাওলানা গোলাম মোর্শেদ, ঝিকরগাছা উপজেলার আমির মাওলানা আব্দুল আলিম ও ঝিকরগাছা পৌর আমির আব্দুল হামিদ। এ সময় সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন ডাক্তার মুসলে উদ্দিন ফরিদ। তিনি জানান, অন্যায়কে প্রশ্রয় না দেওয়া, আইনের শাসন প্রতিষ্ঠায় সহযোগিতা করা ও জুলাই সনদ বাস্তবায়ন করার উপর ভিত্তি করে ঐক্য হয়েছে। সরকার গঠন করার ব্যাপারে সম্ভাবনা অনেক এগিয়ে গেছে। বিশেষ করে আমাদের যে ঐক্যটা হয়েছে এখন, এটা তো 3টা মূল ভিত্তির উপরে, যে আমরা নিজেরা কোনো অন্যায় করব না, আমরা আইন বা দেশের যে কোনো নিয়ম কানুন এবং যে গতিতে যে কাজ হচ্ছে সেখানে শাসন ব্যবস্থাকে বা আইনকে কোথাও আমরা কোনো রকম এখানে ইনফ্লুয়েন্স করব না। আর তৃতীয় হলো যে জুলাই যে সনদ, এইটাকে আমরা বাস্তবায়িত করব সবাই মিলে। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। সবার অংশগ্রহণে ঐক্যবদ্ধভাবে সুষ্ঠু পরিবেশে জকসুর ভোট গ্রহণ হবে বলে প্রত্যাশা তাদের। রাত পোহালেই কাল অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। বিকাল 3টার মধ্যে শিক্ষার্থীদের ক্যাম্পাস ছেড়ে যাবার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মনির হোসেন তপু, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তপু, ভোটের প্রস্তুতি ওখানে কেমন দেখছেন, এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন তপু। ধন্যবাদ রাত্রি। আপনাকে জানিয়ে রাখি যে রাত পোহালেই আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। তবে এই প্রথমবারের মতন এই কেন্দ্রীয় সংসদ নির্বাচন এবং হল সংসদ অনুষ্ঠিত হওয়ার ফলে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তারা তাদের যে প্রত্যাশিত যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস গড়ার জন্য তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন এবং তারা এখন বর্তমানে এই কেন্দ্রীয় সংসদ নির্বাচনে বর্তমানে যে ভোটার রয়েছেন, যারা বৈধ ভোটার 16,645 জন, আর হল সংসদের ভোটার রয়েছেন 1242 জন। তবে কেন্দ্রীয় সংসদ নির্বাচনে 21টি পদে 157 জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে তারা 4টি প্যানেলে এই নির্বাচনে অংশ নেবেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন এই কেন্দ্রীয় সংসদ নির্বাচনে। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে হল সংসদ নির্বাচনে যে 13টি পদ রয়েছে, সেই 13টি পদে 33 জন প্রার্থী লড়বেন। আর আগামীকাল মূলত 39টি কেন্দ্রে 167টি বুথে শিক্ষার্থী যারা রয়েছেন তারা ভোট দিবেন এবং তারা তাদের পছন্দ প্রার্থীকে বেছে নেবেন। তবে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন বা যারা প্রার্থী রয়েছেন তাদের সাথে আজ সারাদিন কথা হয়েছে। তারা যেটি বারবার বলার চেষ্টা করছেন যে তাদের যে পূর্ব যে বঞ্চনা রয়েছে, যে তাদের যে আবাসিক সংকট রয়েছে, আবাসিক ব্যবস্থার করার জন্য তারা দাবি জানিয়েছেন এবং একই সাথে সেটি না করা পর্যন্ত তাদের
তাদের যে আবাসিক ভাতার দেওয়ার যে কথা রয়েছে সেই ভাতা নিশ্চিতের জন্য তারা বারবার দাবি জানিয়েছেন। একই সাথে যে কেরানীগঞ্জে যে জবিয়ানদের জন্য যে পূর্ণাঙ্গ যে বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়টি যাতে অতি দ্রুত কাজ সম্পূর্ণ করে সেখানে তাদের। তপু, ধন্যবাদ আপনাকে। গেল কয়েকদিনের তীব্র শীতে বিপর্যস্ত দেশের উত্তর পশ্চিমাঞ্চল। এর মধ্যে যশোর, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, পঞ্চগড়ে তাপমাত্রা সবচেয়ে বেশি নেমেছে। সীমান্তবর্তী জেলা শেরপুরের শীতের তীব্রতা বেড়েছে। দিনরাত কুয়াশায় ঢাকা থাকছে জনপদ। ঘন কুয়াশা ও কনকনে হিমেল হাওয়ায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শ্রমজীবী মানুষ কাজকর্ম করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন। নিম্নআয়ের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। শীতের কারণে ঠান্ডাজনিত রোগ বালাই বাড়ছে। এদিকে চুয়াডাঙ্গায় দুদিন ধরে সূর্যের দেখা মেলেনি। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। জেলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.6 ডিগ্রি সেলসিয়াস। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। গত বছর ভালো দাম পাওয়ায় এবারও পেঁয়াজ চাষে ঝুঁকেছেন ফরিদপুরের কৃষকরা। মাঠে মাঠে এখন মুড়ি কাটা পেঁয়াজ ক্ষেতের বাড়তি যত্ন নেওয়ায় ব্যস্ত তারা। তবে মৌসুমের শুরুতে সার সংকটে ফলন বিপর্যয়ের আশঙ্কা অনেক কৃষকের। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। দেশের মোট চাহিদার বড় একটি অংশ আসে ফরিদপুরের উৎপাদিত পেঁয়াজ থেকে। বছর শেষে এরই মধ্যে মুড়ি কাটা পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। বাজার দর ভালো থাকায় খুশি কৃষকেরা। বর্তমান যে বাজার আছে, এই বাজার থাকলে আশা করা যায় যে আমি লাভবান হইতে পারবো। এবার আশা করা যায় যে বাজারটা ভালো আছে, যার কারণে পেঁয়াজ খেতে আমরা ভালো মতো যত্ন নিতেছি। ক্ষেতের অবস্থা ভালো, 10 থেকে 15-20 দিনের ভিতরে আর কি পেঁয়াজটা উঠবে। তবে মৌসুমের শুরুতে সারের কৃত্রিম সংকটের অভিযোগ কৃষকদের। এ নিয়ে সরকারের হস্তক্ষেপ চান তারা। গত বছর কিনছি 800, 900, 1000, এবার হলো 1500-1600 টাকা বস্তা, 1700 এরকম। যদি সার ওষুধের দামটা একটু কমতো তাইলে আমরা পেঁয়াজ বেশি করে লাগাতে পারতাম। কাঙ্ক্ষিত মাত্রায় পেঁয়াজের ফলন পেতে পরিপক্ক পেঁয়াজ উত্তোলনের পরামর্শ স্থানীয় কৃষি বিভাগের। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যে পেঁয়াজটা পরিপক্ক করে তারপর যদি তারা উঠায় তাহলে তাদের যে উৎপাদনটা, সেই উৎপাদনটা তারা সঠিক মাত্রায় পাবে। ফরিদপুরে এবছর 5285 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিতর্কিত দনবাস অঞ্চল এখনো সবচেয়ে বড় অমীমাংসিত ইস্যু বলে স্বীকার করেন তিনি। ট্রাম্প জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বোঝা যাবে ইউক্রেন যুদ্ধ থামাবে কিনা। ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন। জানান, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা এবং পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চল নিয়ে অগ্রগতি হয়েছে, তবে চুক্তি চূড়ান্তের কোনো সময়সীমা জানাননি তিনি। এদিকে জেলেনস্কির সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। এ সময় ট্রাম্পের প্রস্তাবে নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়ে দুটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হন পুতিন। জমকালো আয়োজনে চালু হলো বিউটিলজির নারায়ণগঞ্জ শাখা। চাষারা মোড়ে আল জয়নাল ট্রেড সেন্টারে 8ম শাখার উদ্বোধন করেন শাহিদাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদিম ইব্রাহিম সিফাত। এতে বিশেষ অতিথি ছিলেন বিউটিলজির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও আরাভিয়া ব্র্যান্ডের সিইও আফনান পরমা। এছাড়া স্কিন কেয়ার বিশেষজ্ঞ, জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের উপস্থিতিতে উদ্বোধনী দিনেই শোরুমে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। গ্র্যান্ড ওপেনিংয়ের প্রথম 500 জন গ্রাহকের জন্য নিশ্চিত উপহার এবং সকল অথেন্টিক স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টের সর্বোচ্চ 60% পর্যন্ত বিশেষ মূল্য ছাড় দেওয়া হয়।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো স্বপ্নধারা বিএফডি অ্যাওয়ার্ড 2024। রাজধানীর বিএফডিসিতে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন দেশের খ্যাতিমান অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতারা। এবারের স্বপ্নধারা বিএফডিএ অ্যাওয়ার্ড 2024-এর শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছে প্রিয় মালতী চলচ্চিত্র টিম। শ্রেষ্ঠ অভিনেতা শাকিব খান ও রোনাক হাসান। এছাড়া দেশের চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার আজীবন সম্মাননা পেয়েছেন পরিচালক দেলোয়ার জাহান জন্টু ও মতিন চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহিন সুমন, মহাসচিব শাহিন কবির টুটুল এবং এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। এবারে প্রবাসের খবর। উৎসবমুখর পরিবেশে নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনকের অভিষেক এবং শপথ অনুষ্ঠান শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার ব্রহ্মকলিনের জলসা হলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক। পরিচালনায় ছিলেন নোয়াখালী সোসাইটির সেক্রেটারি ইউসুফ জসিম ও ভাইস প্রেসিডেন্ট মাইনুদ্দিন মাহবুব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল আলম, নোয়াখালী সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মফিজুর রহমান, সভাপতি জাহিদ মিন্টু, সেক্রেটারি ASM মাইনুদ্দিন পিন্টু সহ অনেকে। এবারে খেলার খবর। বিপিএল এ রংপুর রাইডার্সের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে 102 রানে গুটিয়ে গেছে চট্টগ্রাম রয়্যালস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুরের বোলিং দাপটে বড় স্কোর করার স্বপ্নটা মুখ থুবড়ে পড়ে চট্টগ্রামের দলটির। দলের 3 রানে প্রথম উইকেট হারায় মেহেদি হাসানরা। দ্বিতীয় উইকেটে মোহাম্মদ নাইম ও মির্জা বেগ 24 বলে দলের স্কোরে 42 রান তুলে শুরুর বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন, কিন্তু রংপুরের বোলিং দাপটে তা আর পেরে ওঠেনি তারা। 76 রানে 7 উইকেটে পরিণত হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ 39 রান সংগ্রহ করেন নাইম। শেষ পর্যন্ত 102 রানে অল আউট হয় চট্টগ্রাম। রংপুরের বোলার ফাহিম আশরাফ 17 রানে 5 উইকেট নিয়ে চট্টগ্রামের ধস নামান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম একবার। শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করছেন সংসদ নির্বাচনের প্রার্থীরা। সরগরম রিটার্নিং অফিসারের কার্যালয়। কাল থেকে 4 জানুয়ারি পর্যন্ত যাচাই বাছাই। ফেনী 1 আসনে খালেদা জিয়া ও ঢাকা 17-তে তারেক রহমানের মনোনয়ন দাখিল। দীর্ঘদিন পর মানুষ ভোটাধিকার ফিরে পাচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিজিবির সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে কঠোর নজরদারি বাড়ানোর তাগিদ। নিজের দল এনডিএম ছেড়ে বিএনপিতে যোগ দেওয়ার ব্যাখ্যা দিলেন ববি হাজ্জাজ। মান্নাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার নির্দেশ আদালতের। এবং মাদক ও যানজট মুক্ত নিরাপদ উত্তরা গড়ার প্রতিশ্রুতি বিএনপির SM জাহাঙ্গীরের। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার জামায়াত প্রার্থীর। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।